আজকে আমরা যে 15 মিনিটের ক্লাসটা নিলাম, এই ক্লাসটা নিতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো আমরা আজকে আলোচনা করব যে ত্রিভুজের ক্ষেত্রফল অধ্যায়। এর জন্য আমাদের সবচেয়ে আগে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ কি? তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে ত্রিভুজ বলে। তো একটা সরলরেখা দুইটা তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ। এগুলো সংজ্ঞা বইয়ে আছে, সংজ্ঞা লেখার কোনো প্রয়োজন নেই। আমরা শর্ট টাইমের মধ্যে ক্লাস শেষ করার চেষ্টা করব। এগুলো বুঝলেই বোঝা হচ্ছে মেন। এগুলো যদি না বোঝা তাহলে ম্যাথ করতে পারবে না। ম্যাথমেটিক্স 3 অনেকেই কঠিন সাবজেক্ট বলে, তবে সবচেয়ে সহজ ম্যাথ 1 2 3 এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ম্যাথমেটিক্স 3। তবে এর জন্য বেসিক যেগুলো প্রয়োজন এগুলো বুঝতে হবে, বুঝলে এই অধ্যায়ের ম্যাথ একেবারে ইজি। এখন দেখো আসি শীর্ষবিন্দু। ত্রিভুজের দুটি বাহু যেখানে মিলিত হয় সেই মিলিত বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু আছে? 3টি শীর্ষবিন্দু আছে। এবার আসি মধ্যমা। মধ্যমা কি? দেখো ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু হতে, ধরো এটার মধ্যবিন্দু হচ্ছে এটা, ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু হতে বিপরীত শীর্ষবিন্দুতে অঙ্কিত সরলরেখাকে মধ্যমা বলা হয়। দেখো আবার বলছি যে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু হতে বিপরীত শীর্ষবিন্দুতে অঙ্কিত সরলরেখাকে মধ্যমা বলে। তাহলে কয়টা মধ্যমা হইতে পারে? যে এখানে আরেকটা মধ্যমা হতে পারে এবং আরেকটা মধ্যমা হতে পারে। তাহলে ত্রিভুজের মধ্যমা কয়টা? 3টা। এখন দেখো ত্রিভুজের মধ্যমা এবং বর্গকেন্দ্রের মাঝে অনেকটা মিল আছে। কেমন? যে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে বলা হয় বর্গকেন্দ্র। দেখো ত্রিভুজের মধ্যমা কোন জায়গায় মিলিত হয়েছে? এই যে এই জায়গায় 3টি মধ্যমা এই জায়গায় মিলিত হয়েছে, এই বিন্দুটাকে বলা হয় বর্গকেন্দ্র। এখন দেখো আসি উচ্চতায়। উচ্চতা কি? একটা যদি ত্রিভুজ অঙ্কন করো, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্বকেই উচ্চতা বলা হয়। যেমন ধরো এটা এ বি সি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা আছে? 1 2 3টা। ধরো এই শীর্ষবিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকি, এই শীর্ষবিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকলাম, এই লম্বটাই হচ্ছে উচ্চতা। ধরো এটাকে আমরা এইচ ধরি। তাহলে উচ্চতা কি? ত্রিভুজের শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্ব হচ্ছে উচ্চতা। এখন আসি পরিসীমা। একটা ত্রিভুজ বিবেচনা করো, ত্রিভুজ এ বি সি। ত্রিভুজের কয়টা বাহু? 1 2 3টা। ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। দেখো তাহলে পরিসীমা সমান কি? সীমা সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি। যে 3টি বাহুর সমষ্টি হচ্ছে ত্রিভুজের পরিসীমা। এখন আসে গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে ত্রিভুজ কত প্রকার। ত্রিভুজ বাহু ভেদে হচ্ছে 3 প্রকার এবং কোণ ভেদে হচ্ছে 3 প্রকার। দেখো বাহু ভেদে 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। এই 3টি প্রকার নিয়ে আলোচনা করি। দেখো সমবাহু বলতে একটু বোঝা যায় বাহু সমান, যে ত্রিভুজের 3টি বাহুই সমান, যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। দেখো সমবাহুর ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান থাকবে এবং প্রত্যেকটা কোণ থাকবে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এটা 60 ডিগ্রি। এখন দেখো সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হবে? সমদ্বিবাহুর ক্ষেত্রে দুটি বাহু, ধরো দুটি বাহু সমান এবং একটি বাহু ভিন্ন হবে। তাহলে সংজ্ঞা কিভাবে করতে পারি? যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি বাহু ভিন্ন বা অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। সমদ্বিবাহুর ক্ষেত্রে দুটি বাহু সমান। এবার আসছি বিষমবাহু। বিষমবাহুর ক্ষেত্রে কি? যে বিষমবাহুর ক্ষেত্রে 3টি বাহুই ভিন্ন, এই যে 3টি বাহুই অসমান, 3টি কোণ ভিন্ন। তাহলে বিষমবাহুর সঙ্গে কি হবে? যে ত্রিভুজের 3টি বাহুই অসমান বা ভিন্ন তাকে
বিষমবাহু ত্রিভুজ বলা হয়। এখন দেখো আমরা ত্রিভুজের প্রকারভেদে পড়ছিলাম যে বাহুভেদের 3 প্রকার, আর হচ্ছে কোণভেদের 3 প্রকার। তো কোণভেদের হচ্ছে 3 প্রকার, এক হচ্ছে সমকোণী, 2 সূক্ষ্মকোণী এবং 3 স্থূলকোণী। তো আমরা লেখা স্কিপ করার কারণ হচ্ছে দেখো আমাদের ডিপ্লোমাতে যারা অনলাইনে ক্লাস করে তারা জানো যে এতটুকু বেসিক ক্লাস করতে প্রায় একটা চ্যানেল 20 থেকে 30 মিনিট। আমিও তো ডিপ্লোমা করে আসছি, আমিও জানি যে একটা চ্যানেল 20 থেকে 30 মিনিট এতটুকু বেসিক ক্লাস করাতেই নেই। তো আমরা চেষ্টা করব ক্লাসটা যত শর্ট নেওয়া যায়। আমাদের কাছে কিন্তু এত সময় থাকে না যে এত সময় নিয়ে ক্লাস করব। তো যদি স্কিপ করলে তোমরা কেউ বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা আর স্কিপ করব না। তো দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এবার সমকোণী ত্রিভুজ তাহলে কি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে লম্ব। এবার সমকোণী ত্রিভুজের এখানে সমকোণ উৎপন্ন করছে এই দুইটা বাহুর একটি বাহুকে আমরা যদি ভূমি বিবেচনা করি তাহলে অপর বাহুটি হচ্ছে লম্ব। মনে করো এটাকে আমরা ভূমি বিবেচনা করলাম, তাহলে কি হবে? অবশ্যই এটা লম্ব হবে। আবার যদি তোমরা এটাকে লম্ব বিবেচনা করো, সরি এটাকে ভূমি বিবেচনা করো, তাহলে কি হবে? অবশ্যই এটা লম্ব হবে। আসি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজ এর প্রত্যেকটি কোণের মান 15 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। দেখো ক্ষেত্রে ধরো সবগুলোর ত্রিভুজ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কি হচ্ছে? প্রত্যেকটা কোণের মান কিন্তু 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবং পরবর্তীতে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড়। যে ত্রিভুজের একটি কোণ, যেমন এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এই কোণটাকে বলা হয় কি? স্থূলকোণ। আর এই 90 ডিগ্রি বড় যে ত্রিভুজের কোণ এটাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। এখন আমরা পরবর্তী ক্লাসে সূত্র আলোচনা করব। ত্রিভুজের ক্ষেত্রে হলো যত সূত্র আছে সবগুলো সূত্র নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ লম্ব বা উচ্চতা, তাই তো? দেখো এটাকে যদি এস ধরি, এটা ভূমি এটা লম্ব, তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ লম্ব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহুর ক্ষেত্রে কি হয়? সবগুলো বাহু সমান হয়। সমবাহুর ক্ষেত্র হচ্ছে √3/4 হোল স্কয়ার, তাহলে কি √3/4 বাহু কি এখানে স্কয়ার। তারপর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হয়? দুইটা বাহু সমান এবং একটা বাহু অসমান, তাহলে এক্ষেত্রে হবে অসমান বাহু বা ভাগ হচ্ছে 4 ইন্টু √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। তারপর হচ্ছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষম বাহুর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মানে শিখতে হবে, সেটা হচ্ছে আমরা তো আগে পরিসীমা শিখছিলাম, তাই না? পরিসীমা সমান কি? ত্রিভুজের বাহুদ্বয়ের যোগফল। তাই অর্ধ পরিসীমা সমান কি? অর্ধ পরিসীমা যে বাহু আছে, পরিসীমা আছে, সেটাকে কি করলে 2 দ্বারা ভাগ দিয়ে দিলে আমাদের অর্ধ পরিসীমা হয়ে যাবে। অর্ধ পরিসীমাকে এর দ্বারা প্রকাশ করা হয়, এর দ্বারা। তাহলে আমরা সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি এস ইন্টু মানে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস বাহু, আবার অর্ধ পরিসীমা মাইনাস আরেক বাহু, এবং আবার অর্ধ পরিসীমা মাইনাস অন্য আরেক বাহু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের কি হয়? একটা কোণ সমকোণ হয়, তাই তো? যদি আমরা ভূমি বিবেচনা করি, এটাকে লম্ব। সমকোণের ক্ষেত্রে ত্রিভুজের যে ক্ষেত্রফল, এটা ক্ষেত্র প্রায় একই সূত্র।
ভূমি গুণ লম্ব। তুমি এই জায়গায় উচ্চতা দিতে পারো, কিন্তু এই জায়গায় তুমি লম্ব দিতে হবে। আচ্ছা, সমদ্বিবাহু ও সমদ্বিবাহু, এটা সরি সমদ্বিবাহু হবে না, এটা সমকোণী হবে। সমদ্বিবাহু ও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এই ক্ষেত্রে কি হবে, সমদ্বিবাহু দুইটা বাহু সমান হবে এবং আরেকটা কোণ সমান সমকোণী হবে। দুইটা বাহু সমান এবং একটা কোণ সমকোণ, তাহলে এই ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু বাহু স্কয়ার বা হাফ ইন্টু এ স্কয়ার, সরি বাহু স্কয়ার হবে না, যে সমদ্বিবাহু আছে না, এই সমদ্বিবাহু স্কয়ার, সেটা লেখার প্রয়োজন নাই, এইটা দেখলে বুঝবা, হাফ এ স্কয়ার। এবার দেখো এর কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করি। এর মধ্যে হচ্ছে ত্রিভুজের দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল। ধরো একটা বাহু এটা এবং একটা বাহু এটা দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে এদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এবি গুণ সাইন সি। তাহলে এদের কোন ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে তাহলে সূত্র কি হবে, হাফ ইন্টু এবি ইন্টু সাইন সি। পরবর্তীতে দেখো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল। এখন চিন্তা করবে অন্তর্বৃত্ত কি, অন্তর মানে কি, ভিতরে। দেখো যখন ত্রিভুজের ভিতরে কোনো বৃত্ত দেওয়া থাকে তখন এটাকে অন্তর্বৃত্ত বলা হয়। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হবে, এখান থেকে এই যে এটা এগুলো কি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর হলে সূত্র হবে r/2 বাহুকে এ বি সি, এ প্লাস বি প্লাস সি। পরে দেখো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ও পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল। ওই সময় ছিল যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এবার হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ কি, পরিবৃত্ত মানে কি, বৃত্তটি থাকবে ত্রিভুজের বাহির দিক দিয়ে, তো এ বি সি, এবং পরিবৃত্তের ব্যাসার্ধ কি, ওই যে আর দ্বারা প্রকাশ করতে পারি, পরিবৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে সূত্র কি হবে, এ বি সি ভাগ হচ্ছে 4r, মানে হচ্ছে বাহু তিনটি বাহুর গুণফল ভাগ 4r বা 4 পরিবৃত্তের ব্যাসার্ধ। দেখো তিনটি মধ্যমা দেওয়া থাকলে ক্ষেত্রফল। দেখো মধ্যমা কি, একটা দুইটা তিনটা, তিনটে মধ্যমা দেওয়া থাকলে তাহলে ক্ষেত্রফল কি হবে, দেখো এটার সাথে যে বিষম বাহুর যে সূত্রটা আছে সম্পূর্ণ মিলে, তো এখানে 4/3 হবে, s মাইনাস এ প্লাস বি এস মাইনাস বি। এস কি, আগের ওই যে বিষম বাহুতে আলোচনা করে রেখেছি যে এটা হচ্ছে এস হচ্ছে অর্ধ পরিসীমা। ত্রিভুজের তিনটি বাহু, শুধু মাত্র তিনটি বাহু দেওয়া আছে আর অন্য কিছু দেওয়া নেই, তখন বিষম বাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা আছে ওইটাই কাজে লাগবে। তো আশা করি যে সূত্রগুলো পড়াইছে এগুলো তোমরা ভালো করে পড়বা, এবং এই সূত্র যদি পারো তাহলে আশা করি অধ্যায়ের ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবা। তো দেখো আজকে আমরা যে 15 মিনিটের ক্লাসটা নিলাম, এই ক্লাসটা নিতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগে। বিভিন্ন প্ল্যাটফর্ম দেখলাম যে, বিশেষ করে আমি তাদের বদনাম করতেছি না, তারা আমার সাথে হাজার গুণে ভালো ক্লাস নেয়, যথেষ্ট ভালো ক্লাস নেয়। তবে একটা জিনিস কি, আমাদের ডিপ্লোমাতে এত সময় নিয়ে যেখানে আমরা এই ক্লাসটা 15 মিনিটে করতে পারতেছি, সেখানে তারা 1 ঘন্টা 20 মিনিট লাগাচ্ছে। এত সময় কি, তোমরা তো প্রায় যে দেখো কেউ 1 সেমিস্টার পার করছে, আবার যারা থার্ড সেমিস্টারে আছো তারা 2 সেমিস্টার পার করছো। তোমরা নিজেরাই জানো যে এই যে আন্দোলন, এই যে বন্ধ, এইটা সেটা, তারপর পরীক্ষা টরীক্ষা মিলে আমাদের 4 মাসে তেমন সময় পাওয়া যায় না।
এই একাডেমিক ক্লাসের পাশাপাশি যদি আমাদের একটা ক্লাস যেখানে 15-20 মিনিটে শেষ করা যায়, সেখানে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা নেয়, তাহলে কি ক্লাস করা সম্ভব? আমি জানি না কোনো স্টুডেন্ট তারা কোর্স কিনে পুরোটা ক্লাস মানে একটা টপিকের বা একটা বিষয়ের সবগুলো ক্লাস করছে কিনা আমি জানি না। আমিও তো অনলাইনে ক্লাস করছি বলতে বিভিন্ন কোর্স কিনে আমি যখন ডিপ্লোমাতে ছিলাম ক্লাস করছি। তো আমি কোনদিন কোনো একটা সাবজেক্টের পুরো কোর্সগুলো কোনোদিন কমপ্লিট করতে পারি না। আমাদের এই চ্যানেলে যত শর্ট টাইমে পারা যায় সবগুলো ক্লাস শেষ করার চেষ্টা করব। তো সবগুলো ক্লাস ধাপে ধাপে দেওয়া হবে।